আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের কালো ফাইল প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1997 সাল। পার্ট 2। কতক্ষণ পর জানে না, কাছেই কারো সাড়া পেয়ে সচকিত হলো বাদানব। চোখ তুলল। প্রায় তারই সমান দীর্ঘদেহী হ্যান্ডসাম চেহারার এক যুবককে দেখতে পেল সে। চমৎকার ছাটের দামি স্যুট তার পরনে, চুল ব্যাক ব্রাশ করা, চোখা চেহারা, ঠোঁটের কোণে মৃদু হাসি যুবকের। যদিও চোখ কুচকে বাদানবকে দেখছে সে, যুবকের চেহারা চেনা চেনা লাগলো তার। কয়েক মুহূর্ত দেখল যুবক মেজরকে, তারপর হাসি প্রসারিত করে ডান হাত সামনে বাড়ালো, ভরাট গলায় বলল, মাসুদ রানা, আপনি নিশ্চয়ই ইগর বাদানব? গত সপ্তাহে ব্রিটিশ এম্বাসির গার্ডেন পার্টিতে দেখেছি আপনাকে। শিথিল ভঙ্গিতে হ্যান্ডশেক করল বাদানব। এবার সেও চিনেছে যুবককে, দেখেছে বলেই চেনা চেনা লাগছিল। বিড় বিড় করে কিছু একটা বলল সে রানার প্রশ্নের জবাবে। বুঝল না ও। খানিকটা ঝুঁকে ভালো করে মেজরকে দেখল রানা, দৃষ্টিতে সন্দেহ। আপনি সুস্থ আছেন মিস্টার বাদানব? হ্যাঁ। ইউ শিওর? কিছুটা বিরক্ত হলো মেজর। চোখ তুলে সরাসরি তাকালো রানার চোখের দিকে। অনিচ্ছা সত্ত্বেও মাথা ধোলালো। শিওর। যাক, সোজা হলো ও। অনেকক্ষণ থেকেই একা একা ছেলের অসুখ নিয়ে কারোর সাথে ঝগড়া করতে শুনছিলাম আপনাকে। লোকটার চোখে বিস্ময় ফুটে উঠতে দেখে হাসলো ও। মাফ করবেন, আপনার পেছনের টেবিলে ছিলাম আমি, ইচ্ছে না থাকলেও শুনতে হয়েছে সব। বিস্ময় মুছে গভীর সন্দেহ ফুটল মেজরের মুখে। চট করে পেছন দিকটা দেখে নিল। মাত্র 10 গজ পেছনে আরেকটা টেবিল আবিষ্কার করে যেন আকাশ থেকে পড়ল সে। এক অপূর্ব সুন্দরী যুবতী একা বসে আছে সে টেবিলে। এদিকেই নজর তার। আমার বান্ধবী? বাদানব ঘুরে বসতে বলল রানা। আমি ঝগড়া করছিলাম, বেকুবের চেহারা করে বলল সে। হ্যাঁ, ছেলের অসুখ নিয়ে? রাগ করল রানা হাসি মুখে। যদি শুনতে ভুল না হয়ে থাকে আমার। হ্যাঁ। আপনি রুশ বোঝেন? প্রশ্ন নয়, বিস্ময় প্রকাশ করল বাদানব। কাজ চালাবার মতো বুঝি। আপনি কোন দেশই জানতে পারি? তিরিক্ষি কণ্ঠে বলল সে, যেন রুশ বোঝে বলে অপরাধ করে ফেলেছে রানা। বাংলাদেশি? বিনা অনুমতিতে বসে পড়ল। অসুখটার নাম কি যেন বলছিলেন মিস্টার বাদানব? মানে যদি বলতে আপত্তি না থাকে আর কি। লোকটা আমেরিকান নয় বুঝতে পেরে গভীর প্রশান্তি বোধ করল মেজর। একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করে বলল, শুনে কি করবেন? কিছু করব কি না বা করতে পারবো কি না জানি না। ইউ নো সামথিং, দুঃখ কষ্টের কথা যত তাড়াতাড়ি সম্ভব কাউকে শুনিয়ে ফেলা ভালো, তাতে বুকের বোঝা হালকা হয়। দীর্ঘ সময় ধরে মাসুদ রানাকে পর্যবেক্ষণ করল মেজর বাদানব। চেনা নেই, জানা নেই, অথচ কথা আর চেহারায় সমবেদনার ছাপ দেখে মনে হলো মানুষটা যেন তার 1000 বছরের চেনা একান্ত আপনজন। ব্রিটিশ এম্বাসি, মস্কো। 24 বছর বয়স সিলভিয়া থর্নের। ফিল্ম সুন্দরী। গত মাসে যোগ দিয়েছে সে এখানকার সহকারী প্রেস অ্যাটাশের পদে। এইটাই সিলভিয়ার প্রথম ফরেন পোস্টিং। চাকরির বয়স মাত্র 2 বছরের। ক্যামব্রিজের গিরিটন কলেজ থেকে রুশ ভাষায় গ্র্যাজুয়েশন করার পর ফরেন অফিসে যোগ দেয় সে। অফিস ভবনের সামনে রাস্তার ওপারে গাছের ছায়া দাঁড়ানো এক বৃদ্ধের উপর চোখ পড়ল সিলভিয়ার। হাসি পেল এই গরমে লোকটাকে গ্রেড কোট পরে থাকতে দেখে। এক দৃষ্টে তাকেই দেখছে যেন বৃদ্ধ। এক নজর তাকিয়েই চোখ ঘুরিয়ে নিল মেয়েটি।
পার্কিং লটে অসংখ্য গাড়ির মধ্যে দাঁড়ানো নিজের উজ্জ্বল লাল রঙের খুদে রোবারের দিকে এগুলো ব্যস্ত ভাই। সাবুদনায়া পত্রিকার এক সাংবাদিকের সাথে আজ লাঞ্চ ডেট আছে তার, তাড়াতাড়ি যেতে হবে। 2 মিনিট পর আউট লেখা গেট দিয়ে ভৌ করে সোপিয়াসকা কিতে এসে পড়ল সে। তারপর দ্রুত এগুলো স্টোন ব্রিজের দিকে। ওপারে যাবে সিলভিয়া থর্ন। যখন বেরিয়ে এসে বাঁক নিচ্ছে সে, অনেকটা কাছে থেকে চোখাচোখি হলো তার বৃদ্ধের সাথে। এখনো তাকেই দেখছে লোকটা একভাবে, মনে হলো যেন কিছু বলতে চায়। পর মুহূর্তে তার কথা ভুলে সামনে নজর দিল সে। মস্কোয় এই ধরনের মানুষ বিদেশিদের দেখলে কি বলতে চায় সে অভিজ্ঞতা এর মধ্যে বেশ ভালোই অর্জন করেছে সিলভিয়া থর্ন। বিক্ষে ছায় এরা, বিদেশি দেখলেই হাত পাতে, মকা মতো পেলে ঝাঁক ঝাঁক মাছির মতো ছেঁকে ধরে এরা, না দিলে রেহাই নেই। দিলেও বিপদ। ঝাঁকের মধ্যে একজন বা দুজনকে ভিক্ষে দিলে অন্যরা রীতিমতো দাঙ্গা বাঁধিয়ে দেয়। মিলিশিয়ার সাহায্য ছাড়া তখন উদ্ধার পাওয়া অসম্ভব। নিজে সে পড়েনি কখনো ওরকম অবস্থায়, তবে সহকর্মীরা যারা অনেক দিন থেকে আছে মস্কোয়, তাদের কেউ কেউ পড়েছে। তাদের সে বিব্রতকর অভিজ্ঞতার কথা শুনেছে সিলভিয়া। ভিক্ষুক ব্রিটেনেও আছে, নিউ ইয়র্কের অলিগলিতে আছে, দেখেছে সে। আর আছে তৃতীয় বিশ্বের প্রায় সব দেশে। সবচেয়ে বেশি ভিক্ষুক আছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। কিছুদিন আগে এক টিভি ডকুমেন্টারিতে দেখেছে সিলভিয়া। তবে নিজের চোখে দেখার পর মনে খটকা জেগেছে তার। নিশ্চয়ই সেই ডকুমেন্টারি ফিল্ম মেকারের ভুল হয়েছে। ঢাকা নয়, বরং মস্কোতেই ভিক্ষুক বেশি, অনেক অনেক বেশি। দুঃখ হয় সিলভিয়ার। কয়েক বছর আগেও এদের কেউ সৈনিক ছিল, গাড়ি কারখানার কর্মচারী, শ্রমিক ছিল, কেরানি ছিল বা দোকান কর্মচারী, এমনকি মালিকও ছিল। আজ পথের ভিক্ষুক। ব্রিজ অতিক্রম করে রোববার বাঁয়ে ঘোরালো সিলভিয়া থর্ন। বরবিতস্কি স্কোয়ারে এসে পড়ল। এর মধ্যে একবারও রিয়ার ভিউ মিররের দিকে তাকায়নি সে। তাকাতে দেখতে পেল সেই গ্রেট কোট পরা বৃদ্ধ বিখিরি পেভমেন্ট ধরে যথাসম্ভব দ্রুত অনুসরণ করছে তাকে। যদিও অনেক পেছনে পড়ে গেছে সে, কিন্তু তাই বলে হাল ছাড়েনি। দৌড়ে আসছে হন্তদন্ত হয়ে। ভোর থেকে অ্যাম্বাসির সামনে ঠায় বসেছিল প্রল কজলভ। কি করে ফাইলটা ব্রিটিশ অ্যাম্বাসেডরের হাতে পৌঁছানো যায় ভেবে পাচ্ছিল না। সামনে 2 গেটে 2 জন করে 4 জন রুশ মিলিশিয়া গার্ড রয়েছে। ওদেরকেই ভয় তার। ওরা যে কোনো মতেই তাকে ভেতরে যেতে দেবে না তা ভালোই বোঝে কজলভ। পেছন দিকে আরেক পথ ছিল, যে পথে বিশা সেকশনে যাওয়া যায়, কিন্তু সেখানে যেতে হলে লাইনে দাঁড়াতে হবে। যে লাইন ভোর অন্ধকারে প্রায় 100 মিটার ছিল দৈর্ঘ্যে। ওতে দাঁড়ালে কম করেও 2 দিন লাগতো তার সেকশনে পৌঁছতে। 10টার খানিক আগে যখন অ্যাম্বাসি অফিসারদের একটার পর একটা গাড়ি ভেতরে ঢুকতে শুরু করলো, তখন সুযোগটা নেবে কিনা ভেবেছে কজলভ। কোনো একটা গাড়ির জানালা দিয়ে ভেতরে ছুঁড়ে দেবে ফাইলটা, কিন্তু সব গাড়ির জানালা বন্ধ দেখা গেল। সে যদি ঝুঁকি নিয়ে এগিয়েও যায়, তাকে নিশ্চয়ই পিটিশনার ভেবে নেবে অফিসাররা, পাত্তা দেবে না। তাছাড়া কয়েক ফুটের মধ্যেই রয়েছে মিলিশিয়া গার্ড, তাই সাহস হয়নি। অবশেষে আর কোনো উপায় না দেখে ঠিক করেছে কজলভ, ওগুলোর মধ্যে যে গাড়ি প্রথম বের হবে লাঞ্চ আওয়ারে, সেটাকেই পাকড়াও করবে, ফাইলটা ধরিয়ে দেবে আরোহীর হাতে। কিন্তু পারেনি সে। সাহস হারিয়ে ফেলেছে শেষ মুহূর্তে। দিনে দুপুরে মিলিশিয়া গার্ডদের চোখের সামনে এরকম ব্যস্ত রাজপথে বিদেশি কোনো দূতাবাসের গাড়ি থামানোর মতো মনের জোর তার নেই। সেই জন্য পরে মত পাল্টে ওটাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয় প্রল কজলভ। লাঞ্চ আওয়ার 1 ঘন্টার, জানা আছে তার। এর মধ্যে ফিরতে হবে মেয়েটিকে, অর্থাৎ বেশি দূরে যাবে না সে। সেই ভরসায় ছুটছে বৃদ্ধ। শেষ পর্যন্ত তার ধারণাই সত্যি হলো। ব্রিজের শেষ মাথায় পৌঁছে হাঁপাতে হাঁপাতে বায়ে তাকালো কজলভ।
পর মুহূর্তে হাসি ফুটল ঘরমার্ত মুখে। কড়া রোদ লেগে ঝিলিক মেরে উঠল সামনের 3 স্টেনলেস স্টিলের দাঁত। বড় জোর 500 গজ দূরে বরবিতস্কি স্কোয়ারে শেষ মাথায় অন্ধকারে চার্চ লাইটের আলোর মতো জল করছে টকটকে লাল খুদে গাড়িটা। দাঁড়িয়ে আছে রোজি ও গ্র্যান্ডি রেস্টুরেন্টের নিজস্ব পার্কিং এরিয়ায়। রেস্টুরেন্টের নাম অবশ্য জানে না ফ্রল কজলভ, জেনে কাজই বা কি তার। কপালের ঘাম মুছে জোর পায় এগুলো সে এখন আর না ছুটলেও চলবে। ঠিক 1:50 রেস্টুরেন্ট থেকে বের হলো সিলভিয়া থর্ন একা। গাড়ির পাশেই সেই বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো সে। ওই একবারই আর তাকালো না লোকটার দিকে। সিলভিয়ার কোনো সন্দেহ নেই যে এই লোক পিটিশনার, ব্রিটেন যাওয়ার ভিসা চায়। দীর্ঘ লাইনে যাতে দাঁড়াতে না হয় তার সহজ পথ ধরার চেষ্টায় ওর পিছু নিয়েছে। পাত্তা না দিয়ে গাড়িতে উঠল সিলভিয়া। দরজা বন্ধ করতে যাবে এই সময় ধপাস করে কি যেন পড়ল তার কোলের উপর। বিস্ময়ে ভয়ে সশব্দে আটকে উঠল সিলভিয়া। বোমা! ঝট করে ভীত চোখ তুলে তাকালো বৃদ্ধের দিকে, তারপর জিনিসটার দিকে। আবার কজলভকে দেখল সে। তার পুরানো আর্মি গ্রেড কোটের ল্যাপেলে আটা কয়েকটা পুরানো মেডেল চোখে পড়ল এবার। 4টে নিরেট ধাতব মেডেল। এক পলকেই বৃদ্ধের মুখটা চেনা হয়ে গেল সিলভিয়া থর্নের। সে যখন কথা বলার জন্য মুখ খুলল, সামনের বাঁধানো দাঁতগুলো দেখতে পেল মেয়েটি। প্লিজ, চাপা কণ্ঠে বলল কজলভ, এটা আপনার অ্যাম্বাসেডরকে দেবেন, খুবই গুরুত্বপূর্ণ ফাইল। নির্ঘাত পাগলে লোক, আতঙ্কে জমে গিয়ে ভাবল সিলভিয়া। স্কিজোফ্রেনিক সম্ভবত, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এরা। ফ্যাকাশে মুখে গাড়ি স্টার্ট দিল সে। কাপা হাতে গিয়ার দিয়ে ব্যাক করল রোবার, তারপর অ্যাক্সিলেটর দাবিয়ে ছুট লাগালো ব্রিজের উদ্দেশ্যে। আতঙ্কে দরজা বন্ধ করার কথাও ভুলে গেছে। স্কোয়ার উঠে বেমকা টার্ন নিতে আপনিই ছুটে এসে লেগে গেল ওটা। চোখ নামিয়ে কোলের উপর পড়ে থাকা জিনিসটা এক পলক দেখল সিলভিয়া, তারপর থাবা মেরে ফেলে দিল। পাশের সিটের ফুল বোর্ডে গিয়ে পড়ল ফাইলটা। এর ঘন্টা দুয়েক আগের ঘটনা। নিজের বিশাল বিলাসবহুল প্রকাণ্ড অফিস রুমে বসে আছে ইউনিয়ন অফ প্যাট্রিয়টিক ফোর্সের প্রেসিডেন্ট আনাতোলি শ্যাপিলভ। মনটা বেশ প্রফুল্ল আস্থা। নিজেকে জনগণের কাছে অপরিহার্য করে তোলার জন্য আরও 2 বছর সময় ছিল হাতে। কিন্তু ভাগ্যটা এতই ভালো যে প্রেসিডেন্ট আচমকা বিদায় নিয়ে অনেক আগেই তার ক্রেমলিনে প্রবেশের পথটা খুলে দিয়ে গেলেন। নিতান্ত সৌভাগ্যবান না হলে কারো বেলায় এমনটা ঘটে না, জানে সে। ঘটে না মানে ঘটে, তবে কম, খুবই কম। কি ভেবে আপন মনে হাসল শ্যাপিলভ। ইন্টারকমের সাহায্যে যোগাযোগ করলো তার প্রাইভেট পার্সোনাল সেক্রেটারির সাথে। বরিস, কাল যে ফাইলটা পড়তে দিয়েছিলাম পড়েছ? পড়েছি মিস্টার প্রেসিডেন্ট, অত্যন্ত সমীহের সাথে বলল বরিস নিকিতিন। একদিকে পার্টির নির্বাহী কমিটির প্রেসিডেন্ট, আরেকদিকে রাশিয়ার সুনিশ্চিত ভবিষ্যৎ প্রেসিডেন্ট। 2 অর্থেই তাই দলের প্রত্যেক শ্যাপিলভকে মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করে। চমৎকার পরিকল্পনা আপনার, স্বীকার করতেই হবে। ধন্যবাদ। নিয়ে এসো ওটা প্লিজ। ইন্টারকম ডেট হয়ে যেতে উঠল বরিস নিকিতন। ওয়াল সেফের সামনে এসে দাঁড়ালো। খুব দামি সেফ। ওটার কম্বিনেশন ডায়ালটা ডানে বায়ে 6 বার ঘোরালো সে, তারপর ডালা খুলে ভিতরে তাকালো। স্পাইরাল বাদাই করা কালো ফাইলটা খুঁজল নিকিতিনের বাদামি দু চোখ। নেই ওটা ভেতরে। একটু বিস্মিত হলো সে। সেফের 3 তাকে যতগুলো ফাইল ইত্যাদি আছে সব বের করে ভেতরে আতি পাতি করে খুঁজল, নেই। হাতের কাজ আগের চেয়ে দ্রুততর হলো নিকিতিনের। ঘন উষ্ণ হয়ে উঠল নিঃশ্বাস। এবার প্রতিটি ফাইলের ভেতরে, কাগজপত্রের ভেতরে খুঁজল, নেই।
হিমশীতল এক আতঙ্কের দ্বারা মেরুদণ্ড বেয়ে নেমে গেল তার। কিছু বিস্ময়, কিছু অবিশ্বাসের ভাব ফুটল চিকন ঘামে ভরে ওঠা মুখমণ্ডলে। ভেতরে সমস্ত কিছু কার্পেটে ফেলে হাঁটু গেড়ে বসলো প্রাইভেট সেক্রেটারি। আবার লেগে পড়ল নতুন করে নেই কালো ফাইলটা। এরপর ডেস্কের ড্রয়ারগুলোর উপর হামলেই পড়ল যুবক। নেই তো নেই, কোথাও নেই। পাগল হয়ে গেল বরিস নিকিতিন। টেবিল সরিয়ে সারা ঘরের কার্পেট তুলে হন্যে কুকুরের মতো খুঁজে বেড়ালো জিনিসটা। ঝাড়া 1 ঘন্টা পর ক্ষেত দিল সে। 2 হাঁটুতে ভর দিয়ে ভাঙ্গাচোরা ভঙ্গিতে বসে থাকলো, ঘামছে ধর ধর করে। চাউনিতে রাজ্যের অনিশ্চয়তা। একসময় হুঁশ ফিরল বরিস নিকিতিনের। জানে খবর গোপন রাখার কোনো পথই নেই, তাই প্রথমেই যেটা করা উচিত বলে মনে হলো করল সে। তারপর নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে থাকলো শ্যাপিলবের সামনে। পিঠ খাড়া করে স্তব্ধ হয়ে দীর্ঘক্ষণ তাকে দেখল পার্টির বর্তমান এবং রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট। প্রথমে বিস্ময় ফুটল শ্যাপিলবের চোখে, তারপর ছায়াছবির দৃশ্যপট বদলের মতো চট করে বদলে গেল। তা দেখা দিল সন্দেহ, অবিশ্বাস। আবার বদল হলো দৃশ্যপট, ফুটল শীতল ক্রোধ এবং সব শেষে তীব্র আতঙ্ক। অন্যগুলোর চেয়ে শেষেরটা অনেক বেশি স্থায়ী হলো। ওদিকে নতমুখে ভূমিকম্প, কেয়ামত বা আর যাই হোক চরমতম কিছু একটা ঘটার অপেক্ষায় আছে বরিস নিকিতিন। সে আনাতোলি শ্যাপিলভের বহুদিনের একান্ত ঘনিষ্ঠ সহকারী। তার মতো ভালো করে লোকটাকে তার স্ত্রীও সম্ভবত চেনে না। বরিস জানে কি অসীম ক্ষমতাধর মানুষ শ্যাপিলভ, কত ভয়ঙ্কর তার ক্রোধ। নিজের গোপন সশস্ত্র ক্যাডার ব্ল্যাকগার্ডের এক সিনিয়র অফিসারকে গত বছর এই অফিসে আতঙ্কিত নিকিতিন এবং বাহিনী প্রধান কেজিবির এক প্রাক্তন কর্নেল ভ্লাদিমির বুদানিনের চোখের সামনে টেলিফোন, ফ্লাওয়ার বাস, ইস্ক স্ট্যান্ড এবং সবশেষে এক অ্যাবলুশ কাঠের ভারী রুলার দিয়ে মারতে মারতে একেবারে মেরেই ফেলেছিল আনাতোলি শ্যাপিলভ। বরিস তো অনেক পরের কথা। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সমগ্র রাশিয়ায় তার স্ত্রী ছাড়া একমাত্র ব্যক্তি যে নাম ধরে ডাকে শ্যাপিলভকে, সেই ভ্লাদিমির বুদানিন পর্যন্ত শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে সেদিন। বাধা দেওয়া দূরে থাক, একটা শব্দ উচ্চারণ করারও সাহস পায়নি। একটা বিষয় শ্যাপিলভের সাথে একমত হতে না পেরে সামান্য তর্ক করছিল। এই অপরাধে মরতে হয়েছে সেদিন হতভাগ্য অফিসারটিকে। তবে টিমটিমে হলো খানিকটা আশার আলো আছে বরিস নিকিতিনের। শ্যাপিলভ যেমন রাখতে জানে, তেমনি পৃথিবীর সমস্ত সফল রাজনৈতিক নেতার মতো নিজেকে সামাল দিতেও পারে প্রয়োজনে। বরিস তার বহু বছরের একান্ত বিশ্বস্ত কর্মচারী। দয়া হলে সে তাকে ক্ষমা করতেও পারে। সে বয়সে আছে বলেই সাহস করে সত্যি কথা বলেছে, নইলে পালিয়ে যেত কখন। বলতে চাইছো ওটা তুমি হারিয়ে ফেলেছ বরিস ইভানোভিচ? শান্ত কণ্ঠে যেন কিছুই হয়নি এমনভাবে বলল শ্যাপিলভ। বুকের ভেতর আনন্দের বন্যা বয়ে গেল নিকিতিনের। তার বর্ষা ব্যর্থ হয়নি। গলা শুনেই বোঝা গেছে নিজেকে সামাল দিতে পেরেছেন নেতা। হারাইনি মিস্টার প্রেসিডেন্ট, মিসলেড হয়েছে ওটা। এত বছর আমার যত ডকুমেন্টস নড়াচড়া করেছো তুমি, তার মধ্যে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাজার হাজার গুণ গোপনীয়। তেমনই সহজ কণ্ঠে বলল লোকটা। আমি আমি জানি, বুঝি। পুরো পড়েছিলে তুমি ফাইলটা? জি, পড়েছি। চকিতের জন্য চোখ তুলে নামিয়ে নিল যুবক। আমার সেপে ওটার আরো 2টো কপি আছে বরিস। ওই ফাইলের অস্তিত্বের কথা আমি সহ পৃথিবীতে মাত্র 4 জন জানে, তার একজন তুমি। আমি নিজের হাতে ওগুলো টাইপ করেছি। এতটাই কনফিডেন্সিয়ালের বিষয়বস্তু। এ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে আমি কতখানি বিশ্বাস করি। পারছি মিস্টার প্রেসিডেন্ট।
লজ্জা রাখার জায়গা পেল না বরিস নিকিটিন। আবার কিছুক্ষণ একভাবে তাকে দেখল আনাতোলি শেপিলভ। শেষ কখন দেখেছো তুমি ওটা? গতকাল রাতে মিস্টার প্রেসিডেন্ট। একা একা পুরোটা পড়ব বলে কাল বেশ রাত পর্যন্ত অফিসে ছিলাম আমি। হাতের কাজ সেরে ওটা পড়েছি। কটায় অফিস থেকে বেরিয়েছো তুমি? 8টায়। আনমনে মাথা ধোলালো শেপিলভ। ও সত্যি বলছে না মিথ্যে বলছে? মেইন গেটের লগ বুক এন্ট্রি দেখলেই বোঝা যাবে। আমার নির্দেশ অমান্য করেছো তুমি? ওটা বাসায় নিয়ে গিয়েছো? আমি কসম করে বলছি মিস্টার প্রেসিডেন্ট, অফিসেই ছিল ফাইলটা। বাসায় নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। তারপরও বলছো ওটা নেই তোমার সেপে? ঢোক গিলল বরিস নিকিটিন। আজ কতবার সেপ খুলেছ? একবারই, আপনি ফাইলটা চাওয়ার পর। চোখের কোণে মৃদু কুঞ্জন ফুটল শেপিলভের। লকড ছিল সেপ? নিশ্চয়ই মিস্টার প্রেসিডেন্ট। এতক্ষণে বর্ষা আরও জোরদার হয়েছে ব্যক্তিগত সচিবের। এবং ঘরের সবখানে খুঁজেছ তুমি? রুমের প্রতি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজেছি, এন্ড টু এন্ড, টপ টু বটম। কেউ সেফ খোলার চেষ্টা করেছে কি না? মাথা ধুলিয়ে বাধা দিল বরিস। না মিস্টার প্রেসিডেন্ট, তেমন কোনো লক্ষণ চোখে পড়েনি। কয়েক মিনিট চুপ করে থাকলো শেপিলভ। ভেতরের আতঙ্ক ক্রমেই বাড়ছে তার। অসহ্য হয়ে উঠছে চাপ। ঝুঁকল সে। নিচের সিকিউরিটি ইনচার্জের সাথে যোগাযোগ করলো ইন্টারকমে। বিল্ডিং সিল করে দাও। আমার ব্যক্তিগত নির্দেশ ছাড়া কেউ ঢুকতে বা বের হতে পারবে না। কর্নেল ভ্লাদিম বুদানিনকে খবর দাও। সে যেখানে থাকুক যাই করুক, ফেলে চলে আসতে বলো। 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করতে বলো তাকে। ইন্টারকমের সুইচ থেকে তর্জনী তুলল আনাতোলি শেপিলভ। বরিসের দিকে তাকিয়ে বলল, নিজের অফিসে যাও, কারোর সঙ্গে যোগাযোগ করবে না। পরে কথা বলবে নিয়ে যাও। কায়রো, 1987 সাল। সুদূর ওয়াশিংটনে চাপা বর্র বর্র শব্দে বাজছে মাসুদ রানার প্রার্থিত নাম্বারের টেলিফোন। ভার্জিনিয়া ইউনিভার্সিটির এককালের বায়োলজি ফ্যাকাল্টির জিনিয়াস, বর্তমানে ওয়াল্টার রিড আর্মি হসপিটালে কর্মরত, ট্রপিক্যাল মেডিসিনের উপর পিএইচডি অর্জনকারী ডক্টর ফ্রেডারিক স্টেইনের নাম্বার ওটা। ওর বিশিষ্ট বন্ধু স্টেইন। একবার সিআইএর হয়ে কাজ করতে গিয়ে পরিচয় হয় দুজনের। সেই মিশনে স্টেইনও ছিল তার সহকারী হিসেবে। ইয়েস, ঘুম জড়ানো কণ্ঠে জবাব দিল ডক্টর স্টেইন। হাই ব্রেড, আমি মাসুদ রানা। রানা? হ্যাঁ, কোত্থেকে? হাই তুলল লোকটা। কায়রো। গ্রেট। কয়টা বাজে ওখানে? দুপুর 1:30। ওয়েল, এখানে ভোর 4টা বাজে কেবল। আর আমার ঘড়ির অ্যালার্ম সেট করা ছিল 7টায়। রানা, রাত 12টায় বাসায় ফিরেছি আমি। দুঃখিত ব্রেড। ও প্রান্তের কণ্ঠ ক্রমেই চড়ছে শুনে দ্রুত বলল রানা, খুব দুঃখিত। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তাই। কাট ইট। কি প্রয়োজনে ফোন করেছো তাড়াতাড়ি বলে রেহাই দাও। ম্যালিওডিসের প্রতিষেধক সম্পর্কে জানতে চাই আমি। দীর্ঘ নীরবতা। কেন? আগে থেকে বানানো একটা গল্প বলল। জানালো যদি ওর একটা কোর্স সে রানাকে কোনো রকমের জোগাড় করে দিতে পারে তাহলে খুব উপকার হয় ইত্যাদি। দিল বেটা ঘুমের 12টা বাজি। বিড় করে আপন মনে বলল ফ্রেডারিক স্টেইন। বুঝল না রানা। কি বললে? বলছি আমার মন্টু, ফোন নাম্বার দাও তোমার, আমি পরে যোগাযোগ করব বিকেলের দিকে। কায়রো সময় বিকেল 5টায় বাজলো রানার ফোন। ওই রোগের যে প্রতিষেধক আমরা আবিষ্কার করেছি তা সম্পূর্ণ রেভলিউশনারি রানা। প্রোটোটাইপ স্টেজে আছে এখনো। টেস্টের ফলাফল বেশ আশাব্যঞ্জক।
তবে এখনও আমাদের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফাই করেনি ওটাকে। তুমি জানো ওদের সার্টিফিকেট ছাড়া এদেশে কোনো ওষুধ বাজারজাত করা হয় না। জানি, বলল ও। ওর এমনকি নামও ঠিক হয়নি এখনও, আমরা কেবল CZ1 বলে অ্যাড্রেস করে থাকি। বুঝেছি, কিন্তু টেস্ট রেজাল্ট যেহেতু পজিটিভ, মনে হয় ওতেই কাজ চলবে ফ্রেড। কিন্তু ওটা অ্যাপ্লাই করলে সাইড এফেক্ট দেখা দিতে পারে, রানা সতর্ক করল ওকে ডক্টর সেইন। কতদিন সময় লাগবে সাইড এফেক্ট ডেভেলপ করতে? নিশ্চিত বলতে পারি না। খানিক ভাবল রানা। 3 সপ্তাহের মধ্যে যদি মারাই যায় ছেলেটা সত্যি সত্যি, কি বাঁচবে যাবে ফ্রেড। ভারী দীর্ঘশ্বাস ত্যাগ করলো ডক্টর। ওকে রানা, কিন্তু ব্যাপারটা জানাজানি হলে আমি মুশকিলে পড়ে যাব। প্রশ্নেই আসে না জানাজানি হওয়া। আর এই মুহূর্তে যদি হাতের কাছে থাকতে এমন এক ছেলে মানুষের সন্দেহ প্রকাশের অপরাধে চড়িয়ে তোমার কান গরম করে দিতাম আমি। 1000 মাইল দূরে মেরিল্যান্ডের সি বিচে যে বিকট অট্টহাসিতে ফেটে পড়ল ডক্টর ফ্রেডারিক স্টেইন। ঠিকানা বলো, হাসি দমন করে বলল সে। বলল রানা। নীরব হয়ে গেল লাইন। 48 ঘন্টা পর স্থানীয় BCI এর অফিসে একটা পার্সেল পৌঁছল ওর নামে। ভেতরে আছে খুদে এক ভ্যাকুয়াম ফ্লাস্ক, যার মধ্যে শুকনো বরফ দিয়ে মুড়ে প্যাক হয়ে এসেছে 2টো শিশি। তখনই ফোন করল রানা সোভিয়েত দূতাবাসে, সেকেন্ড সেক্রেটারি ইগর বাদানভকে। সন্ধ্যের পর সেদিনের সেই রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে বলল তাকে। এলো মেজর বাদানভ। মাসুদ রানাকে কথার ফাঁকে প্যাকেটটা সামনে বাড়িয়ে ধরতে দেখে শক্ত হয়ে গেল সে। চোরা চোখে দ্রুত নিজের চারিদিকে নজর বুলিয়ে নিল। নিজ দূতাবাসের কেউ যদি দেখে ফেলে সর্বনাশ ঘটে যাবে। কি ওটা? ম্যালিওডোসিসের প্রতিষেধক, একমাত্র ওষুধ। হোয়াট? চোখ কপালে উঠল মেজরের। ও জিনিস কোথায় পেলেন? সেটা জানা কি খুবই জরুরি? না, তা নয়, আমতা আমতা করতে লাগলো বাদানব। কিন্তু বিনিময়ে মানে কত দামের? মাথা ধোলালো। 1 পয়সাও না। নিন, ধরুন। তাড়াতাড়ি ছেলের দেহে ইনজেক্ট করার ব্যবস্থা নিন, আশা করা যায় ভালো হয়ে যাবে। নিল ওটা মেজর। থর থর করে সারা গা কাঁপছে তার। অসহ্য আবেগে গলা বুঝে গেছে। কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে? তারও কোনো প্রয়োজন নেই। ঘুরে দাঁড়ালো রানা। চলি। সে কি, এখনই যাবেন? হ্যাঁ, একটু তাড়া আছে। তাহলে তাহলে কাল আসুন না একবার, একসাথে ডিনার। সরি, আজ রাতেই এই দেশ ত্যাগ করছি আমি। আগেই যাওয়ার কথা ছিল, ওষুধটা পৌঁছার অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গেছে। সো লং, নাইস টু মিট ইউ মেজর। হতভম্ব হয়ে রানার দিকে তাকিয়ে থাকলো ইগোর বাদানভ। চোখের কোণে অল্প অল্প ভাস্প জমেছে। বিড় বিড় করে বলল সে, গুড বাই বন্ধু। পর মুহূর্তে কি ভেবে থমকে গেল বাদানভ। চোখ কুচকে থাকলো গমনরত উপকারী মানুষটির প্রশস্ত পিঠের দিকে। কি বলে সম্বোধন করলো সে তাকে? মেজর। সে কি করে? বিকেল 4টায় নিশ্চিত হলো কর্নেল ভ্লাদিম বুদানিন জি অফিস বিল্ডিংয়ে নেই সেই ফাইল। এমনকি অফিস প্রাঙ্গণেরও কোথাও নেই। ওটা খুঁজতে গিয়ে ভবনের 3টি ফ্লোরের কেবল ইট খোলা বাকি রেখেছে শ্যাপিলপের গোপন বাহিনী প্রধান। বাগানের প্রতি ইঞ্চি জমিও চষে তছনছ করেছে সে। বাগানের এমন অবস্থা করেছে যা ঠিকঠাক করতে কম করেও 1 মাস লাগবে। 5 ফুট 8 ইঞ্চি লম্বা কর্নেল, সেই তুলনায় চড়াই একটু বেশি হবে। চোখ ও মুখ, মাথায় জংদারা লোহা রঙের ক্রু কাটচুল, সারা দেহে পোকার মতো কিলবিল করে পেশি। চেহারা সব মিলিয়ে খ্যাপা ষাঁড়ের মতো। আনাতলি শেপিলপের ঘনিষ্ঠ বন্ধু সে, ঘনিষ্ঠতম বন্ধু। মশা মাছির মতো মানুষ মারতে অভ্যস্ত কর্নেল বুদানিন, এবং চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাই করে এসেছে সে।
লোবিয়াঙ্কার পুরানো রেকর্ড রুম ঘাটলে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যাবে। দেশ এবং পার্টির প্রতি চিরকালই একান্ত বিশ্বস্ত ছিল ভ্লাদিমির বুদারিন। 91 সালের সেপ্টেম্বর পর্যন্ত তাই ছিল, কিন্তু ওই সময় গর্বাচভ সোভিয়েত ইউনিয়নের অহংকার পৃথিবীর সর্ববৃহৎ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কেজিবিকে বিশ্ববাসীর সামনে এমনভাবে উলঙ্গ করে ফেলল যে আর টেকা গেল না। তবু দাঁতে দাঁত কামড়ে আরও 3 বছর পড়েছিল বুদারিন। আশা ছিল মেজর জেনারেল হবে, হলো না। না কমিউনিস্ট না ক্যাপিটালিস্ট, কোনো সিস্টেমেই ছিল না সে সময় রাশিয়ায়। সমগ্র রাশিয়া জুড়ে বিরাজ করছিল অবিশ্বাস্য নৈরাজ্য। যে যেভাবে পারে লুটে পুটে খেয়েছে দেশটাকে। ওরকম এক ভজগট সিস্টেমের মধ্যে সিস্টেমেটিক প্রক্রিয়ার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। তাই ঘনিষ্ঠতম বন্ধু উচ্চবিলাসী আনাতোলি শেপিলভের আমন্ত্রণে চাকরি ছেড়ে যোগ দিয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধানের পদে। এর সবচেয়ে বড় কারণ ছিল শেপিলভের পার্টি ম্যানিফেস্টো। ওটা পড়ে খুব প্রভাবিত হয়েছে ভ্লাদিমির বুদারিন। কারণ ওই 40 পাতার টাইপ করা ম্যানিফেস্টোর প্রতি লাইনে লাইনে সে তার পুরনো রাশিয়া থুড়ি সোভিয়েত ইউনিয়নকে দেখেছে দিব্য চোখে। তার চাইতে বহুগুণ প্রতিশ্রুতিশীল সোভিয়েত ইউনিয়নকে দেখেছে, যেখানে বুদানিনের মতো দেশপ্রেমিক পাবে যথাযোগ্য মর্যাদা, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি। আর তার দেশ পাবে পৃথিবীর সেরা ক্ষমতাধর দেশের মর্যাদা। সারা বিশ্ব সসম্ভ্রমে সালাম ঠুকবে তাদের উঠতে বসতে। নিজের ক্ষেত্রে বুদানিন চিরদিনই অত্যন্ত সফল। গত 4 বছরে শেপিলভের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গড়ে তুলেছে সে 6000 তরুণের চৌকস এক যোদ্ধা বাহিনী, যার নাম ব্ল্যাক গার্ড। এরা প্রত্যেকে দলের নেতা ও তার প্রতি প্রশ্নাতীতভাবে নিবেদিত প্রাণ। হুকুম পেলে কাতারে কাতারে মরতেও প্রস্তুত। মস্তিষ্ক ধোলাই করে তাদেরকে উগ্র রুশ জাতীয়তাবাদের অনুসারী করে তুলেছে কর্নেল বুদারিন। চলন্ত বোমা এক একটা সশস্ত্র প্যানাটিক বাহিনী। ব্ল্যাক গার্ডের সহযোগী আরেক বাহিনীও গড়েছে সে, যার নাম এলওয়াইসি বা লিগ অব ইয়াং কম্ব্যাটান্টস। এদের সংখ্যা 20,000, প্রত্যেকে অল্প বয়সী, এরা টিন এজেন্ট। দুই বাহিনীর প্রত্যেকেই সব ধরনের হালকা অত্যাধুনিক অস্ত্র চালনায় পারদর্শী। এই মুহূর্তে শেপিলভের অফিসে তার মুখোমুখি বসে আছে কর্নেল বুদারিন। ওটা তাহলে নেই বিল্ডিংয়ে, অন্যমনস্ক কণ্ঠে বলল শেপিলভ। মাথা ধোলালো কর্নেল। প্রশ্নেই আসে না আনাতোলি। বিল্ডিং আর প্রাঙ্গণের এক শুধু পরিমাণ জায়গাও খুঁজতে বাদ রাখিনি আমি। প্রতিটা সেফ, প্রতিটা লকার, ড্রয়ার, কাবার্ড। বক্তব্য অসমাপ্ত রেখে থেমে গেল সে। কাজ ঝাঁকালো। সেফ প্রস্তুতকারী কোম্পানির এক্সপার্ট এইমাত্র কাজ শেষ করেছে তার। জোর করে নিকেতিনের সেফ খোলার কোনো চেষ্টা করা হয়নি বলে মত দিয়েছে সে। এর অর্থ হচ্ছে হয় যে ওটার কম্বিনেশন জানে, সেই খুলে বের করে নিয়েছে ফাইলটা, আর নয়তো ওটা ভেতরে ছিলই না। গতকালকের গার্বেজও পরীক্ষা করে দেখেছি আমি, নেই ও জিনিস। লগবুক পরীক্ষা করেছি, কোনো অসামঞ্জস্য নেই। 7:55 ডগ হ্যান্ডলারকে ডেকে কুকুর সামলানোর অর্ডার দিয়েছে নিকিতিন, এবং ঠিক 8টায় গাড়ি নিয়ে বেরিয়েছে সে। বক্তব্য ঠিকই আছে ছোকরার। তো গত রাতের 2 গার্ডকে ধরে আনতে লোক পাঠিয়েছি, এসে পড়বে যে কোনো মুহূর্তে। আজ সকালে যে 2 গার্ড ডিউটি টেক ওভার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করেছি আমি। দুজনই কচম খেয়ে বলেছে সকালে পৌঁছার পর প্রতিটি রুমের দরজা যথারীতি তালাবদ্ধ পেয়েছে ওরা। টেবিলে 2 কোণে রেখে ঝুঁকে বসল উদ্বিগ্ন আনাতোলি শেপিলভ। এরই মধ্যে মুখ শুকিয়ে গেছে তার দুশ্চিন্তায়। তোমার কি মনে হয়? হয় নিকিতিনই নিয়ে গেছে ও ফাইল, নয়তো নাইট গার্ডদের কেউ। ওদের কাছে প্রতিটি অফিসের মাস্টার চাবি আছে।
নিকিতিনকে তাহলে সন্দেহ করছো তুমি? অবশ্যই, সেই প্রথম সাসপেক্ট। তবে ওর অ্যাপার্টমেন্ট সার্চ করেছি আমি, সঙ্গে নিয়ে গিয়েছিলাম, ওকে পাইনি। তার মানে বরিস হয়তো। তবে একটা কথা আছে এখানে আনাতলি, সেই যদি কাজটা করে থাকে তাহলে আজ স্বাভাবিক নিয়মে অফিসে কেন এলো? ধরা দেওয়ার ঝুঁকি কেন নিল? 12 ঘন্টা সময় ছিল বরিসের হাতে। যদি কোনো বদ মতলব থাকতো পালিয়ে গেল না কেন ওটা নিয়ে? ভাবছি ওকে আরও ভালো করে সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজনে বন্ধুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো কর্নেল বুদানিন। বুঝতে পারছো কি বলতে চাই আমি? মাথা ধোলালো আনাতলি শেপিলভ। অনুমতি দেওয়া হলো। ধরে আনা হলো হতভম্ব 2 নাইট গার্ডকে। জেরার এক পর্যায়ে তাদের মুখে বুদানিন প্রথম প্রল কজলভ নামে এক বুড়ো ক্লিনারের অস্তিত্বের কথা জানতে পারল। জানল গত রাতও যথারীতি একা একা প্রতিটি অফিস রুম পরিষ্কার করেছে লোকটা। গার্ড 2জন তখন টিভি দেখায় ব্যস্ত ছিল, এবং সবচেয়ে বড় কথা, অন্য দিনের তুলনায় কাল বেশ আগেই বেরিয়ে গিয়েছিল বুড়ো। পাওয়া গেছে ফাইল চোর, শ্যাপিলভকে জানালো বুদানিন। সম্ভবত। কে? অফিস ক্লিনার প্রল কজলভ। সে কি করে? খুব সম্ভব বরিস ভুল করে ফাইলটা টেবিলে ফেলে রেখে গিয়েছিল। বুড়ো সেই সুযোগটা নিয়েছে। কিন্তু আমি যতদূর জানি মানুষটা আধা শিক্ষিত। সে ওই ফাইল দিয়ে কি করবে জানি না, জানতে হবে। অনেকক্ষণ পর আফসোস প্রকাশ করলো শ্যাপিলভ মাথা দুলিয়ে। বরিস খুবই বিশ্বস্ত সেক্রেটারি ছিল ব্লাদিম। জানি, কিন্তু কি আর করা। এত গুরুত্বপূর্ণ ব্যাপারে ঢিলিমি মানে ঘটনা যদি তাই হয়ে থাকে, দ্রুত রিপ্লেসমেন্ট প্রয়োজন। হ্যাঁ, তা ঠিক। তুমি চলে যাও আনাতলি, বলল কর্নেল। আমি আছি অফিসে। দেখি আজ সম্ভবত আসি কিনা তোমার ক্লিনার। যদি না আসে সেক্ষেত্রে আমি যাবো ঠিকানায়। এলো না সে রাতে কজলভ। রাত 1টার সময় এলো 1 ডজন ব্ল্যাকগার্ড সদস্য নিয়ে। তার জামাইয়ের অ্যাপার্টমেন্টে রেড চালালো ভ্লাদিমির বুদানিন। বৃদ্ধের মেয়ে আর নাতনিকে ভয় পাইয়ে দেওয়া ছাড়া আর কোনো লাভ হলো না তাতে। আগের রাতে সেই যে বেরিয়ে গেছে কজলভ, জানা গেল তারপর আর ফেরেনি। পরদিন ভোর হওয়ার আগে ব্ল্যাকগার্ড বাহিনীর 2000 সদস্যকে মস্কোর পথে ছেড়ে দিল বুদানিন। প্রল কজলভকে খুঁজতে লাগলো তারা। কারো কাছে তার ছবি নেই বটে, তবে তার প্রয়োজনও নেই। বৃদ্ধের চেহারা সুরুত আর সামনের 3টে বাঁধানো দাঁতই তাকে শনাক্ত করতে যথেষ্ট। সমস্যা একটা অবশ্য আছে, সেটা হলো মস্কো অনেক বড় শহর। ভিক্ষুক আর ছিন্নবল মানুষের কোনো সীমা পরিসীমা নেই আজকাল। সেটাই বুদানিনের বড় দুশ্চিন্তার বিষয়। মেয়েটিকে দেখলেন রাষ্ট্রদূত পিটার ওয়েইন। ভদ্রলোক ষাটোর্ধ্ব, দীর্ঘদেহী, অনেক গা খাওয়া অভিজ্ঞ মানুষ। 5 বছর হতে চলল এদেশে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব পালনের। মেয়েটির চেহারা খানিকটা অস্বাভাবিক মনে হলো ওয়েনের। মুখমণ্ডল ফ্যাকাশে, আধখানা চাঁদের মতো সোনালি রিডিং গ্লাসটা নেড়ে চেড়ে ঠিকমতো বসালেন তিনি নাকের উপর। তারপর নজর দিলেন সামনের কালো ফাইটার উপর। তোমার গাড়ির ভেতর ছুঁড়ে মেরেছে সে ওটা? হ্যাঁ, মাথা ধোলালো সিলভিয়া থর্ন। বলেছে প্লিজ এটা আপনার অ্যাম্বাসেডরকে দেবেন, খুবই গুরুত্বপূর্ণ ফাইল। তারপর ঘটনার আকস্মিকতা আমি ঘাবড়ে গিয়েছিলাম, কোনো প্রশ্ন করিনি তাকে। মাথা ধোলালেন রাষ্ট্রদূত। খুব স্বাভাবিক। তারপর কি হলো? অফিসে ফিরে ওটা নিজের রুমে নিয়ে রেখে দিয়েছিলাম। ভিসা প্রার্থনার পিটিশন ভেবে গুরুত্ব দেইনি। পরে 4টার দিকে হাতে কাজ নেই বলে ভেতরে কি আছে দেখতে গিয়ে দেখি পলিটিক্যাল ম্যানিফেস্টো ধরনের কিছু। ভেতরের টাইটেল পেজে প্যাট্রিয়াটিক কোর্সের লোগো স্টাম্প আছে, আর আমার পার্টি বা আমার অনুসারী ইত্যাদি উত্তম পুরুষের
ব্যবহার দেখে সন্দেহ হলো এসব হয়তো আনাতোলি শেপিলভের বক্তব্য। রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট অস্বাভাবিক। অলরাইট মিস, থাকুক এটা আমার কাছে, অবসর মতো দেখব। থ্যাংকস স্যার। বেরিয়ে গেল সিলভিয়া। সন্ধে হয়ে গেছে তখন। সে রাতে ফর্মাল এক ডিনার পার্টির নিমন্ত্রণ ছিল মস্কোবা হোটেলে। এড়ানোর পথ না থাকায় যেতে হলো পিটার ওয়েনকে। পার্টি শেষ হতে দ্রুত অফিসে ফিরে এলেন। কালো ফাইলটার আকর্ষণ অগ্রাহ্য করতে না পেরে বসলেন তিনি ওটা নিয়ে। ধীরে সুস্থে পড়তে শুরু করলেন। পিটার ওয়েন দ্বিভাষী, রুশ ভাষায় চমৎকার দখল তার। পড়তে পড়তে একসময় হুশ হলো, ঘড়ি দেখলেন রাষ্ট্রদূত। মাই গড, 12টা। তাড়াতাড়ি বাসায় ফোন করে স্ত্রীকে জানালেন হঠাৎ করে খুব জরুরি কাজ পড়ে গেছে বলে আজ আসছেন না তিনি রাতে। তারপর আবার পড়লেন ফাইল নিয়ে। মোট 40 পাতার ফাইল ওটা। সাবজেক্ট হেডিং আছে 1-20। পড়তে পড়তে যতই ভেতর দিকে এগোচ্ছেন রাষ্ট্রদূত, ততই বাড়তে থাকলো বিস্ময়। এই ফাইলের বক্তব্য বিন্দু মাত্র সত্যি হওয়ার চান্স আছে বিশ্বাসই হচ্ছে না তার। বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করতে পারছে না বলে ভীষণ রকম অস্বস্তি বোধ করছেন ওয়েন। এর মূল যে বিষয়গুলো তাকে দুশ্চিন্তায় ফেলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশে আবার নতুন করে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, বন্ধ করে দেওয়া সমস্ত পেভ লেবার ক্যাম্প নতুন করে চালু এবং আরও ক্যাম্প নির্মাণ, দেশের ইহুদি ও মুসলিম অধিবাসীদের বিষয়ে চূড়ান্ত সমাধান নির্ধারণ, চেচেনদের উচিত শিক্ষা দেওয়া ইত্যাদি। এসব সমস্যার নিষ্পত্তির পর আছে আরও বড় ধাপ। যেসব স্টেট নিজেদের স্বাধীন ঘোষণা করে আলাদা হয়ে গেছে রাশিয়া থেকে, সেগুলোকে আবার দখল করে ক্রেমলিনের নতুন রং করা পুরনো শিকলে বাঁধা, এবং তারপর রুশ অর্থোডক্স চার্চ ও অন্য সব ধর্মীয় উপাসনালয়ের উপযুক্ত বিহিত ব্যবস্থা করা। ম্যানিফেস্টো স্পষ্ট বলা আছে, চরম লজ্জাজনক পরিণতি মেনে নিতে বাধ্য হওয়া রুশ আর্মড ফোর্সের 3টি শাখাকেই পুনর্জীবিত করা হবে। নতুন করে অত্যাধুনিক অস্ত্র ও যন্ত্রপাতি সজ্জিত করা হবে তাদের। কেবল দেশ রক্ষার জন্য নয়, বরং তথাকথিত স্বাধীন বেলারুশ, বাল্টিক স্টেট সমূহ এবং ইউএসআর এর দক্ষিণাঞ্চলীয় সমস্ত প্রজাতন্ত্র, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া ও মলডোভা প্রভৃতির পুনরুদ্ধারের জন্য নিষ্ক্রিয় পারমাণবিক কেন্দ্রগুলো চালু করা হবে। ফের নতুন নতুন নিউক্লিয়ার মিসাইল ইত্যাদি স্থাপন করা হবে পুরনো মন্ত্র পুনর্নির্মাণ করে। পুনর্দখল করা রাষ্ট্র আর প্রজাতন্ত্রগুলোকে বাধ্য করা হবে তাদের রুশ প্রভুর জন্য খাদ্য উৎপাদনে। জাতীয় শৃঙ্খলা রক্ষার জন্য কর্নেল বুদানিনের নেতৃত্বাধীন ব্ল্যাক গার্ড বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে 6,000 থেকে বাড়িয়ে 2 লাখে উন্নীত করা হবে। যেসব সমাজবিরোধী গোষ্ঠী আছে, যেমন মুক্ত চিন্তাবিদ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ধর্মযাজক, ইহুদি, মুসলমান প্রভৃতিকে নিয়ন্ত্রণ করবে এ বাহিনী। ওটা পড়ে নিজের এবং আরও অনেকের বহুদিনের পুরানো এক প্রশ্নের জবাবও পেলেন পিটার ওয়েন। ইউনিয়ন অফ প্যাট্রিয়টিক ফোর্স দলের যে অকল্পনীয় খরচ, এত বিপুল অর্থ কোত্থেকে জোগাড় হয়? অনেক চেষ্টা করেও জানা সম্ভব হয়নি এত বছর। আজ অনায়াসেই তা জানা গেল। আনাতোলি শেপিলভের ফান্ড যোগায় মস্কোর মাফিয়া গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ক্ষমতাধর দলগুলো কি মাফিয়া। 90 সালের পর ব্যাঙ্গের ছাতার মতো অসংখ্য মাফিয়া গ্রুপের জন্ম হয় রাশিয়ায়। নিজেদের মধ্যে এলাকা ও বাখরা বাটবাটোয়ারা নিয়ে প্রায় নিত্য ঝগড়া পেশাদ, সশস্ত্র মারামারিতে জড়িয়ে পড়ত দলগুলো। তাদের মধ্যে জন্মলগ্ন থেকেই সর্ববৃহৎ ছিল দলগুলো কি মাফিয়া। পিটার ওয়েনের সামনে যে খোলা ফাইলটা আছে, ওটা যদি মিথ্যা না হয়ে থাকে, তাহলে এই দলটি অর্থ জুগিয়ে আসছে শেপিলভকে। ভবিষ্যতে তার দল ক্ষমতায় বসার পর এর প্রতিদান দিতে হবে তাকে। বাকি সব মাফিয়া গ্রুপকে নিশ্চিহ্ন করে দলগুলো কিকে একচ্ছত্র আধিপত্য দিতে হবে। পঞ্চমবারের মতো পড়া এবং ওটার যাবতীয় বক্তব্য অনুধাবন করার কাজ সেরে ফাইল বন্ধ করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত। তখন ভোর 5টা বাজে।
তারপর হেলান দিয়ে ক্লান্ত লাল চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলেন অপলক, অন্যমনস্ক, উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। বৃদ্ধের কথা ভাবলেন তিনি, কে মানুষটা? এই ফাইল কি করে হাতে এলো তার? সিলভিয়াকেই কেন দিল ওটা? সে অনেক বছর হলো ধূমপান ছেড়ে দিয়েছেন ওয়াইন, কিন্তু ভাবছেন এই মুহূর্তে একটা সিগারেট পেলে হতো। ঝড় চিন্তার গোড়ায় খানিকটা ধোঁয়া দেয়া গেলে মন্দ হতো না। আরও গল্প কবিতা আপনার সাথে আমাদের চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।